হরতাল ঘোষণা করেছে, এবং হরতালের একটা কেউ কেউ বলছেন যে যৌক্তিক কারণ আছে হরতাল দেওয়ার, কারণ একটা দেশের একটা নির্দিষ্ট জেলার উপর আঘাত করা হয়েছে, জেলাকে গুড়িয়ে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে, এবং সেটা ঘোষণা দিয়েছে যারা ঘোষণা দিয়েছে তারা বীর দর্পে আবার আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তায় ফিরে এসেছে। এটি কতটুকু কি সম্ভব, এবং তার প্রেক্ষিতে জুলুম নির্যাতনের প্রতিবাদে এক ধরনের হরতাল আহ্বান করা হয়েছে। আপনার কাছে একটু ব্যাখ্যা জানতে চাই, কেমন হচ্ছে, কি হচ্ছে, এই হরতালের কি প্রয়োজনীয়তা আছে কিনা, যৌক্তিক কিনা? ধন্যবাদ। দেখুন, গোপালগঞ্জ বাংলাদেশের প্রায় মধ্যাঞ্চলে অবস্থিত, এবং এই অঞ্চলে আপনার মতুয়া যে আন্দোলনটা সনাতন ধর্মাবলম্বীদের, তা উৎসরিত হয়েছে। ঠাকুরদের পূর্ণ স্মৃতি বিজড়িত এলাকা, এবং এখানকার অনেক মানুষ আমাদের প্রতিবেশী ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গে মাইগ্রেট করেছে। এমনকি আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনিও এই সম্প্রদায়ভুক্ত মানুষ বা তার পূর্বপুরুষেরা এই সম্প্রদায়ে অবগাহন করেছে। এবং খেয়াল করে দেখেন, ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন শেষবার বাংলাদেশে এসেছিলেন, তিনি এই অঞ্চল সফর করেন, এবং তার সেই ষষ্ঠাঙ্গ প্রণিপাত করবার ছবি আমরা সর্বত্র দেখেছি। এবং এটার একটা ভোটের ইকুয়েশনও আছে ভারতীয় কনটেক্সটে। তো সেই জেলা নাম পাল্টে ফেলার যে পত্র ব্যক্ত করা হয়েছে, এটি খুব আমার কাছে তাৎপর্যপূর্ণ বলে মনে হয়েছে। এখন ধরুন, একটা প্রবণতা কিন্তু আমরা এখান থেকে লক্ষ্য করছি, ইউনূস শাহীর আমলে নানান ভাবে আমাদের প্রতিবেশীদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা, প্রতিবেশীদের অভ্যন্তরীণ বিভিন্ন ইস্যুতে বক্তব্য রাখার একটা চেষ্টা, এবং এটা নিয়ে মুসা সাদিক, যিনি আপনার সিনিয়র একজন জনকীর্তক, তিনি বলেছেন গত কোন সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান কোন মন্তব্য করেনি। প্রথমবারের মতো আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূস নোবেল লরেট, তিনি কনসার্ন ব্যক্ত করেছেন সেভেন সিস্টার নিয়ে। তো ফলে এই যে আপনার স্বপ্রণোদিত হয়ে ভারতীয় বিষয় আশয় নিয়ে আপনার কথাবার্তা বলা, এটি ন্যাচারালি আমাদের অ্যাক্রস দ্য বর্ডার যারা আছেন তারা খুব একটা ভালো চোখে দেখেননি। এখন যে কাণ্ডটি ঘটেছে 16 তারিখে এ মাসে, সেটি সবাইকে ব্যাফল্ড করেছে, অবাক করেছে, এবং তার ধারাবাহিকতায় 144 ধারা জারি, তারপর কারফিউ জারি, কারফিউ বর্ধিতকরণ, তারপর আপনার পুরো এলাকা পুরো শূন্য করে ফেলা, তারপর এখনো আবার 144 ধারা জারি করা হয়েছে, 144 ধারা। জি, এখন এই যে টার্গেট ভাবে একটি জেলাকে উপদ্রুত অঞ্চলে রূপান্তরিত করবার প্রয়াস, এটি ডেফিনেটলি আপনার আনপ্রেসিডেন্টেড। এই ইউনূস শাহীর আমলেও প্রথমবারের মতো আমরা দেখলাম সাস্টেইন ভাবে সিস্টেম্যাটিক্যালি একটি জনপদের মানুষজনকে এমন শিক্ষা দেওয়ার চেষ্টা করা, যেটি মানে আমরা আগে কখনো দেখিনি স্বাধীন বাংলাদেশ। একমাত্র লোগাং ম্যাসাকারের কথা আমার মনে আছে পার্বত্য এলাকায়, যেটা নিয়ে সবচেয়ে বেশি উচ্চকিত ছিলেন আমাদের বর্তমান মাননীয় উপদেষ্টা, ডিফেন্ডার অফ ডেমোক্রেসি, ডিফেন্ডার অফ হিউম্যান রাইটস, অ্যাডভোকেট আদিলুর রহমান খান শুভ্র। কিন্তু এবার তিনি একবারে মুখে কুলু পেটে বসে আছেন। এমন হতে পারে দায়বদ্ধতা সরকারের প্রতি, যেহেতু সরকারে আছেন। আবার তিনি স্বরাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়ের যে প্যানেল আছে, বিশেষজ্ঞ প্যানেল, সেখানে তিনি তার নাম আছে, এবং তাকে খুব সম্মানের সঙ্গে আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা আদিল ভাই বলে সম্বোধন করেন। তার মানে প্রভাব কতটুকু এটা থেকে বোঝা যায়। জি, অনেক ধন্যবাদ, জি অনেক ধন্যবাদ আপনাকে। আমরা যে আপনার কথার মধ্য থেকে আমরা বুঝতে পারছি যে আপনি বলছেন যে একটা অঞ্চলের মানুষের উপর এইভাবে একটা তাদেরকে নিগৃহ করা, তাদের উপর আক্রমণ চালানো,
এইটা একটা সরকারের পক্ষে উচিত হয়নি। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যেটা বুঝতে চাই যে বাংলাদেশেই এখন প্রথমবারের মতো দেখতে পাচ্ছি সেনাবাহিনীর বিরুদ্ধে, সেনাবাহিনীর বিরুদ্ধে দেশের অধিকাংশ মানুষ, এবং সেনাবাহিনী জনগণের বিরুদ্ধে। এটা খুব দুর্ভাগ্যজনক বাংলাদেশের জন্য। আবার কেউ কেউ বলছেন যে বাংলাদেশ জাতিসংঘ সামরিক বাহিনী দ্বারা পরিচালিত হচ্ছে। আরেকজন বলছে যে কিভাবে, বলল যে সেনাবাহিনী তো পুরো জাতিসংঘের কথা অনুযায়ী চলে, সেই জন্য বাংলাদেশের সেনাবাহিনী জাতিসংঘের নিয়ন্ত্রণে আছে, জাতিসংঘের চাকুরি বাকুরি দেয়, ডলার দেয়, মাঝে মধ্যে বাংলাদেশ সৈন্যরা জাতিসংঘের ইয়েতে যায় এবং অন্য দেশে দায়িত্ব পালন করে। সো এরা জাতিসংঘ নিয়ন্ত্রিত, জাতিসংঘ যেভাবে চায় বাংলাদেশের সেনাবাহিনী সেভাবে চলে। কাজেই আর 16ই জুলাই চট্টগ্রামে, 16ই জুলাই আমাদের, এই তো ভুলে গেছি, 16ই জুলাই আমাদের জেলাটার নামটা কি, গোপালগঞ্জের যে আক্রমণ চালিয়েছে, এটি তো পৃথিবীর ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে, পৃথিবীর ইতিহাসেও একটা জেলার প্রতি একটা সরকারের এরকম আক্রোশ, এটা আমরা প্রথম দেখেছি। আপু, হরতালটা যে দিয়েছে, মানুষ অন্য কোনো ভাবে তাদের দাবি প্রতিষ্ঠিত করতে পারছে না অন্যায়ের বিরুদ্ধে, সেই ক্ষেত্রে হরতালটা যৌক্তিক কিনা আপনি একটু বলবেন। ধন্যবাদ। আমাকে একটু প্রশ্ন করেছেন, তাই না? জি 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 ধন্যবাদ। ধন্যবাদ ধন্যবাদ কলিমুল্লাহ স্যার, আপনি অনেক একটু আগে যে ব্যাখ্যা করলেন আমি তার সাথে সম্পূর্ণ একমত। চমৎকারভাবে ব্যাখ্যা করেন আপনি। অবশ্যই যৌক্তিক এই হত্যা। গত 11 মাস পার হয়ে গেল, বাংলাদেশের মানুষের উপর যে শোষণ চলছে, সেই শোষণ চলতে চলতে এসে তারপর গোপালগঞ্জে 16ই জুলাই 2025-এ যা ঘটলো এবং এখন পর্যন্ত ঘটে যাচ্ছে, সেটা তো নজিরবিহীন। আমার মনে হয় না সারা পৃথিবীতে কেউ এভাবে নিজের দেশের কোনো একটি জেলাকে আলাদা করে, সেই জেলাকে নিশ্চিহ্ন করে দেওয়া, সেই জেলাতে একজন একটি মানে একটা সমাধির প্রতি তাদের আক্রোশ। বঙ্গবন্ধু শুধু আওয়ামী লীগের একজন নেতা না, বঙ্গবন্ধু সারা পৃথিবীতে মানে শ্রেষ্ঠ। আচ্ছা, যদি শুধু আওয়ামী লীগেরই হয়, কেউ তো কেউ তো স্বীকার করছে না। আচ্ছা, শুধু আওয়ামী লীগেরই হলো, তাহলেও কি এরকম আক্রমণ করা যায়? এটা ইউনূস সরকারের প্রেস সচিব বা তাদের বক্তব্য হতে পারে, কিন্তু মানে বাস্তব চিত্র হচ্ছে বাংলাদেশের মানুষ শুধু না, সারা পৃথিবীতে বাংলা ভাষাভাষী মানুষ সহ যে সকল মানুষ মনে করে যে পৃথিবীতে মানবিকতা বলে একটি শব্দ আছে, মানবতা বিরোধী অন্যায় বলে একটি কথা আছে, তারা সকলেই বুঝতে পারছে যে ইউনূস বাংলাদেশে বসে পাকিস্তানি 1971 সালে সে হানাদার বাহিনীর মতোই পাকিস্তানি মিলিটারিদেরকে নিয়ে গোপালগঞ্জ জেলার মানুষের উপর শোষণ করছে, নির্যাতন করছে, জুলুম করছে, এবং সেই জুলুম করার ক্ষেত্রে 16 জুলাই পর্যন্ত সীমাবদ্ধ নেই কিন্তু ঘটনাটি। সেখানে এনসিপির সেই জঙ্গি সন্ত্রাসীরা বঙ্গবন্ধুর সমাধিস্থল ভেঙে ঘুরিয়ে দেবে। আপনার কথা নাকি শোনা যাচ্ছে না আপা। হ্যালো হ্যালো, আচ্ছা, আমার কথাও কি শুনতে পান না আপু? আপনার কথা শুনতে পাচ্ছি না। আচ্ছা, কি কারণ আমি তো বুঝি না। ওই আপনার কথা নাকি আবার দর্শক শুনছে? কথা কিন্তু আমি পরিষ্কার শুনতে পাচ্ছি এবং আমাদের প্রাচী আপার কথাও শুনতে পাচ্ছি। এখন দর্শক কম শুনতে পাচ্ছে। আচ্ছা, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি কোনো বাহিনী বাদ নেই ইউনূস সরকার গোপালগঞ্জবাসীর উপরে চড়া হওয়ার ক্ষেত্রে ব্যবহার করছে না। ধারা জারি করা, কারফিউ দেওয়া, এখন শুধু বিমান বাহিনীর যুদ্ধ বিমান পাঠানো বাকি আছে, এছাড়া সবই অ্যাপ্লাই করে ফেলেছে। এবং রাতের বেলা ইন্টারনেট বন্ধ করে, ইলেকট্রিসিটি বন্ধ করে লোকজনকে অ্যারেস্ট করছে, নানাবিধ অত্যাচার করছে 1971 সালের 25শে মার্চের ভয়াল রাতের মতো। এই সমস্ত কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে তারা একটি জেলাকে নিশ্চিহ্ন করে দেবে, এত কিছু করবে, জনগণের উপর অত্যাচার করবে, হত্যাযজ্ঞ চালাবে, আর জনগণ হরতালকে সমর্থন করবে না, এটা হতে পারে না। বাংলাদেশ আওয়ামী লীগ হরতালটাকে হয়তো রেখেছে, কিন্তু আমি মনে করি যে বাংলাদেশের জনগণের হরতালের জন্য অপেক্ষা করছিল। জনগণের পক্ষ থেকে, সাধারণ মানুষের পক্ষ থেকে মনে হয় না কেউ আর এই পাকিস্তানি শাসন পছন্দ করছে। সারা পৃথিবীর পত্রপত্রিকায় আমরা দেখছি যে ইউনূসের যে শোষণ চলছে সেটা কোনোভাবেই মানবতার পক্ষে যায় না, কোনোভাবেই
সেটা মানে সেটাকে আমরা স্বৈরাচার বলতে পারি, এবং কোনো কোনো ক্ষেত্রে আমরা যা দেখছি সেটা পাকিস্তান আমলে পাকিস্তান হানাদার বাহিনী যেরকম অত্যাচার করেছিল বাঙালি জাতির উপর সেরকমই করছে। এবং এই ঘটনাগুলো পরিপ্রেক্ষিতে হরতাল কেন সমর্থন করবে না জনগণ? হরতাল অবশ্যই যৌক্তিক, এবং এই হরতাল মনে করি যে শুরু হয়েছে, জনগণ রাস্তায় নামছে, প্রতিবাদ করছে। আপনি দেখেন শুধু গোপালগঞ্জ কেন, চট্টগ্রাম, কক্সবাজার যেখানেই যাচ্ছে সেখানে কি জনগণের কাছ থেকে তারা সমর্থন পাচ্ছে? তাদের মঞ্চের সামনের যে চেয়ারগুলো সেগুলো ভরছে না। জনগণ তো আসছে না স্বতঃস্ফূর্তভাবে তাদের সাথে। জনগণ যেহেতু তাদের কাছে স্বতঃস্ফূর্তভাবে আসছে না, এটা কিন্তু প্রমাণ করে যে তাদের পক্ষে তাদের যে ইসলামী জোট, তাদের যে জামাত ইসলামীর জোট, তাদের যে সেনাবাহিনীর জোট, তাদের যে দাঙ্গা বাহিনীর জোট, জঙ্গিদের জোট, তার বাইরে সাধারণ আপামর জনসাধারণ তাদেরকে সমর্থন করছে না। সে কারণে এই হরতাল যৌক্তিক এবং এই হরতালের পক্ষে আছে জনগণ। জি, অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আপনারা যারা যুক্ত হয়েছেন। আমাদের আজকের বিষয় হচ্ছে হরতাল। হরতাল হচ্ছে কি হচ্ছে না, বা কোথাও কিছু ঘটছে কিনা। আবার ইন করেন। জি জি, আপনার হেডফোনে সম্ভবত কেউ কেউ বলছে যে সমস্যা আছে। আচ্ছা স্যার, আপনাকে এখন যে বিষয়টি আপনার কাছে জানতে চাইবো, একটা দলকে, এই যে এনসিপি দলকে এখন কুকুর দিয়েও পাহারা দিচ্ছে, কুকুরও মোতায়েন করা হয়েছে চট্টগ্রামে নাকি বিভিন্ন জায়গায় তল্লাশি করবার জন্য, দেখবার জন্য, হ্যাঁ, নিরাপত্তার জন্য। এইটা কতটুকু সম্ভব, কিভাবে কি হচ্ছে, এবং চট্টগ্রাম উত্তপ্ত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। তাদের মিছিল মিটিং অনুষ্ঠান যেখানে হচ্ছে সেখানে প্রতিরোধ করা হচ্ছে, এবং এটা ধীরে ধীরে কিন্তু বেড়ে যাবে। জনগণ কিন্তু এখন আক্রোশের প্রতিবাদী হয়ে উঠেছে, হ্যাঁ, কথা বলতে পারছে, কথা বলার চেষ্টা করছে, প্রতিরোধ করার চেষ্টা করছে। এই বিষয়টি সেনাবাহিনী যে প্রত্যক্ষভাবে এরকম সহযোগিতা করছে, আইন শৃঙ্খলা বাহিনী বিশেষ করে পুলিশও সহযোগিতা করছে, এইটাকে আপনি কিভাবে দেখেন? তার মানে তো সবগুলো রাজনৈতিক দলেরই একই অধিকার রয়েছে, একই রকম সব সুযোগ সুবিধা সবাই পাওয়া উচিত, এবং তাদের এখনো নিবন্ধন পর্যন্ত হয়নি। সেই ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী এই বিশেষভাবে সহযোগিতা করছে, এটা কি কারণ হতে পারে? এটার মাঝে যা লুকায়িত একেবারে ওপরে, আপনার মাননীয় প্রতিরক্ষা মন্ত্রী তিনি এই দপ্তরটি প্রধান উপদেষ্টার যে দপ্তর তার সঙ্গে সন্নিহিত রেখেছেন, নিজের কাছে রেখেছেন, এটি কিন্তু কাউকে হস্তান্তর করেননি। তো ফলে যেহেতু সকল বাহিনী প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ, মানে সেনা, নৌ, বিমান, তাদের তো আদেশটা আসলে উপায় নেই। এক, দ্বিতীয়ত মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তার অধীনস্থ পুলিশ বাহিনী এবং অন্য বেসামরিক বাহিনীগুলো, ফলে আপনার তাদেরও সেভাবে অ্যাক্ট করতে হচ্ছে, কর্তার ইচ্ছায় কর্ম। এবং সে কারণে আপনি খেয়াল করে দেখেন, কোস্ট গার্ড থেকে শুরু করে, আপনার র্যাব থেকে শুরু করে পুলিশের সকল অঙ্গ সংগঠন বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ যে বাহিনীগুলো, এরা কম বেশি সবাই কিন্তু তাদের উপস্থিতি জানান দিয়েছে। আর আপনি খেয়াল করে দেখেন, ছোট ছোট যে নেভাল ক্রাফট, সেগুলো কিন্তু টহল দিচ্ছে আপনার নদী পথে, খালে, বিলে, যে আপনি লুকোবেন কোথায়। মানে এক ধরনের সর্বভেদী এবং সর্বব্যাপী প্রেজেন্স রাষ্ট্রের আমরা লক্ষ্য করছি। তো এর মধ্য দিয়ে ধরুন একটি জনপদের মানুষজনকে এইভাবে অবরুদ্ধ করা, শুধু তাই নয়, মূল বিষয়টা হচ্ছে সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট, মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ এটি, যে একেবারেই সাহস যতটুকু আছে, সাহসের বেলুনটা ফুটো করে দেয়া, এটাই হচ্ছে উদ্দেশ্য। এবং সেটি খুব সিস্টেম্যাটিক্যালি খেয়াল করে দেখেন, দিনের পর দিন চালিয়ে যাওয়া হচ্ছে। আজকে 20 তারিখ, 16 তারিখে শুরু, আজকে 20 তারিখ কিন্তু এই মেহেম শেষ হচ্ছে না। জি। আর দেশের অন্যত্র যেহেতু নানান ধরনের উত্তেজনা স্থানীয়ভাবে আমরা লক্ষ্য করছি, চকরিয়া ঘটনাটায়, চট্টগ্রাম, কক্সবাজার, ইত্তকার এলাকায় বা পার্বত্য বান্দরবানে যেখানে সমাবেশ হওয়ার কথা, এনসিপির পরবর্তী সভা,
সেই জায়গাগুলো ক্রমে কিন্তু উত্তপ্ত হয়ে উঠছে জি এবং আপনার এর ফলে এমন পরিস্থিতিও দেখা দিতে পারে সামনে যে সারা দেশই হয়তো গোপালগঞ্জ ময় হয়ে গেল। আচ্ছা সেটাতে আপনার যাতে প্রতিরোধ গড়ে তোলা যায় আপনার জি। সরকারি উদ্যোগে, সে কারণে এই নজরদারিটা, এই সাস্টেইন আপনার অপারেশন। কারণ জি, এটি যদি চারদিকে ছড়িয়ে যায় তাহলে সামাল দেওয়া মুশকিল। একটা নির্দিষ্ট অঞ্চলে থাকলে বরং আপনি এই যেটা বললেন যে সকল শক্তি, সর্বশক্তি প্রয়োগ করা সম্ভব, জি সেই চেষ্টাই এখন চলছে। জি 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 এখন কেউ কেউ বলছেন এনসিপির প্রধান নাকি সেনাবাহিনীর প্রধান, যখন রিটায়ারমেন্টে যাবেন তখন তিনি এনসিপি প্রধান হবেন, সেই কারণে আন্তরিকভাবে একটা দলকে এইভাবে সেনাবাহিনীর পক্ষ থেকে সহযোগিতা করা সেইভাবে দেখছে মানুষ। আচ্ছা, সরোয়ার্দী উদ্যানকে কলঙ্কিত করা হলো, রাজা হলো রাজাকারের পতধ্বনিতে জাকির মিজি তিনি বলেছেন, স্যার পূর্ব পাকিস্তান কি গাজা 2 হবে, এটা আপনাকে বলেছে? জি, এবি এবি আচ্ছা, এনসিপির বাচ্চারা সারা দেশে পথসভা করার নামে প্রতিটি জেলায় জেলায় গিয়ে প্রবীণ নেতাদের মাঝে ভালোভাবে গালিগালাজ করে যাচ্ছে। এটা খুবই অন্যায় এবং বেয়াদবি। সরকার তাদের প্রোটেকশন দিচ্ছে, তারা আগামী 2-1 বছরের মধ্যে এইভাবে তাদের মিলিটারি সমর্থন দিয়ে যাবে, তারপরেও কি তারা আসলে জনসমর্থন পাচ্ছে, এটা আমার প্রশ্ন। জি, ওইভাবে পাচ্ছে না। জি জি নিউজ বাহিনী ইয়াশা সাগর স্যার, এটা কি আপনার দেশপ্রেমিক সেনাবাহিনীর সবার সম্মিলিত সিদ্ধান্ত, নাকি কিছু নির্দিষ্ট অফিসাররা এই অতি উৎসাহী হয়ে গোপালগঞ্জে অত্যাচার করছে? শীর্ষ পর্যায় থেকে নাজিল হয়েছে। জি, গোপালগঞ্জে নিখোঁজ আছে এখনো 391 জন। এই বিষয়ে কিছু বলবেন কি স্যার? আচ্ছা, এই বিষয়ে স্যার হয়তো অত কিছু জানবেন কিনা আমি জানি না, কিন্তু মানবাধিকারের অফিস হয়েছে স্যার, এটা আপনি বলেছেন। এখন সরকারের পক্ষ থেকে আবার বিষয়টাকে হালকা করা হয়েছে যে সেরকম কিছু না, জনমনে যা হয়েছে। প্রথম আলোতে একটা প্রতিবেদন আমরা দেখেছি, সেই ক্ষেত্রে আপনারা যেভাবে উল্লেখ করেছেন প্রথম আলো বা সরকারের পক্ষ থেকে, মানবাধিকার সংস্থার অফিসটাকে সেইভাবে বলা হয়নি। এটা অত্যন্ত স্বাভাবিক, এবং সেখানে কি কি কাজ না কি করবে খুবই সহজ। আপনার কোনো বিশ্লেষণ আছে নাকি? দেখুন, এই উদ্বিগ্ন হওয়ার কিছু আছে? অবশ্যই এ পর্যন্ত 16টি দেশে এ ধরনের অফিস সংস্থাপন করা হয়েছে এবং প্রতিটি দেশই কোনো না কোনো ফর্মে কনফ্লিক্ট জোনে বিরাজমান। জি, তো সেই দৃষ্টিকোণ থেকে দেখলে আমরা 17তম স্বাগতিক দেশ হিসেবে আপনার কনফ্লিক্ট জোনে মাথা ঢোকাবার জন্য মানসিক প্রস্তুতি হয়তো নিয়ে ফেলেছি এবং বছর 3 ধরে এই পাইলটিং চলবে এবং আপনার এই অফিসে যারা কর্মরত থাকবেন দেশি বিদেশি, তাদের ইমিউনিটি দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। তাদের কোনো কাজে বাধা দেওয়া যাবে না, তাদের নামে মামলা করা যাবে না, তাদের কাউকে পার্সন নন গ্রাটা বা অবাঞ্ছিত ব্যক্তি হিসেবে ঘোষণা করে দেশ থেকে বের করেও দেওয়া যাবে না। মানে মোট কথা তারা এক ধরনের সার্বভৌম আউটলেট হিসেবে ক্ষমতার কাজ অধিকারী। করবে, হ্যাঁ, হ্যাঁ। জাতিসংঘের চোখ কান হাত পা হিসেবে কাজ করবে অন দ্য গ্রাউন্ড। এবং আপনার এটা যদি সফল হয়, মানে লম্বা সময় ধরে যদি এখানে কনফ্লিক্ট চলতে থাকে, তাহলে এর প্রেজেন্স দফায় দফায় বাড়তে থাকবে। জি, এটা দুঃখজনক। আচ্ছা স্যার, আরেকটা বিষয় যে প্রিয় দর্শক, আপনারা, হ্যাঁ, কলিমুল্লাহ স্যার প্রাচী আপার কাছে সাইফুল মাতবর, আমার প্রশ্ন যে বঙ্গবন্ধু বলে গেছেন, আমার পিপলস আর্মি, আমার টাকায় বন্দুক কিনা, গুলি কিনা, আমার টাকায় বেতন হয়, মানে দেশবাসীর টাকা আমার বুকে গুলি করবে, এই সেনাবাহিনী উত্তর দিবে কি? আচ্ছা, হ্যাঁ, এটা একটা প্রশ্ন। কলিমুল্লাহ, এনসিপি তো স্যার কাউকে ছাড়ছে না। এটা আমরা দেখতে পাচ্ছি। মানস কুমার দে, এটা আলোচনার দিক আছে যে মবের রাজ্যে সবই সম্ভব, রাজার ইচ্ছায় নিয়ম, বাংলাদেশ এখন সবই সম্ভব, আন্তর্জাতিক ফাপড়বাজ চিটিংবাজ ইউনূসের নিয়োগকর্তা হচ্ছে আইন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা দেখছি আমাদের দর্শক মন্ডলী যারা যুক্ত হয়েছেন। আয়ান আহমেদ, গোপালগঞ্জের নৃশংসতার প্রতিবাদে হত্যাকারীদের বিচারের দাবিতে প্রবাসী ভাই বোনদের কমপ্লিট রেমিটেন্স শাটডাউন প্রয়োজন। আচ্ছা, এটাও কেউ কেউ বলছেন। আচ্ছা স্যার, হরতালের প্রাচী আপা আসছেন?
আচ্ছা স্যার, হরতালের কোনো আলামত দেশবাসী, আমি দর্শকদের কাছেও একটু অনুরোধ জানাবো, আপনারা কোথাও কোনো কিছু ঘটতে বা হরতাল হচ্ছে কিনা, আদৌ হচ্ছে কিনা বা করতে দিচ্ছে কিনা, বাধা দিচ্ছে কিনা, এরকম কোনো তথ্য যদি জানেন আমাদেরকে একটু জানাবেন। স্যার, হরতালের বিষয়ে কোনো প্রস্তুতি আপনি দেখেছেন বা শুনেছেন? আমি কাল রাতে শুনেছি যে কোথাও কোথাও বাসে আগুন দেওয়া হয়েছে, তারপর খণ্ড মিছিল বের করা হয়েছে, তারপরে ঢাকার বাইরে বিভিন্ন স্থানে যানবাহনের উপর হামলে পড়ার ঘটনা ঘটেছে ইত্যাদি। তো এ ধরনের ঘটনাগুলো যে কোনো সময় হরতালে আমরা দেখেছি যে হরতালের পূর্ব রাতে জি। এই ধরনের নাটকতা কিংবা উৎপীড়নের ঘটনা ঘটে, বল প্রয়োগের ঘটনা ঘটে। এখন যেহেতু এটি লাস্ট ডিচ অ্যাটেম্পট, অথবা এই যাত্রায় গত 11 মাসে প্রথমবারের মতো আপনার এই ধরনের অ্যাক্টিভিজমে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনগুলো গেছে, সুতরাং তাদের মধ্যে আপনার এক ধরনের ডেসপারেশন থাকবে, এটাই স্বাভাবিক। হুম। যে হরতাল, হ্যাঁ হরতাল হচ্ছে, আবার কেউ আবার বলছে যে আগুন অন্যরা দিয়েছে, আওয়ামী লীগ দেয়নি। আবার কেউ বলছে হরতালের প্রস্তুতি চলছে। তবে হরতালের যে নৈতিকতা, ন্যায্যতা, মানে দেশের মানুষের, হ্যালো, হরতালের পক্ষে যে বক্তব্য, সেটা তো খুব স্ট্রং। দেশের মানুষ, সারা দেশের মানুষে কিন্তু এখন বুঝে গেছে যে দেশবাসী নির্যাতিত। গোপালগঞ্জে যেভাবে হামলা হয়েছে, সারা বাংলাদেশে যেভাবে হামলা চলছে, হামলা, নির্যাতন, হত্যা, সেনাবাহিনীর কথা অনেকে বলছে যে সারা দেশে এত হত্যাকাণ্ড হলো, মানুষ মেরে ফেলা হলো, সেনাবাহিনী প্রধান এখন বলছেন মানুষকে মানবিক হওয়ার জন্য। উনি নিজেই যদি মানবিক হতেন একটু, সেটা নাকি অনেক ভালো হতো। মানবিক হলে দেশে আজকে এই অবস্থাটা হতো না। আচ্ছা, এত মারামারি কাটাকাটি গোপালগঞ্জ আমরা দেখেছি, তার চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে গোপালগঞ্জে। আবার কেউ কেউ বলছেন জাতিসংঘ আমাদের সেনাবাহিনীকে যেহেতু পরিচালনা করে, সেহেতু আমাদের এই সেনাবাহিনী জাতিসংঘের সেনাবাহিনী, অর্থাৎ জাতিসংঘের সেনাবাহিনী বাংলাদেশে কাজ করছে। এইটা আর হচ্ছে জামায়াতে ইসলামের মহাসমাবেশ স্যার এই প্রথমবারের মতো সরোয়ার্দী উদ্যানে হয়েছে। এটা কেউ কেউ বলছেন দেশের স্বাধীন হচ্ছে, কারণ একটা ঐতিহাসিক জায়গা সরোয়ার্দী উদ্যান। এখানে কিন্তু পাকিস্তানি আর্মি সারেন্ডার করেছিল। এখানেই বাংলাদেশের ইতিহাস, এখান থেকে 7ই মার্চের ভাষণ, এখান থেকেই অনেক কিছু। সেখানে জামাতে ইসলামী আজকে শনিবারই তো তারা মহাসমাবেশ করেছে। সেখানে আবার জামাতের আমির মহোদয় আবার 2বার সেন্সলেস বা কিছু, কি হয়েছে স্যার, উনি পড়ে গেলেন, তিনি সংজ্ঞাহীন হয়ে গেছিলেন বক্তৃতা করতে করতে। জি। শারীরিকভাবে মানুষ অসুস্থ হতেই পারেন, একজন বয়স্ক আচ্ছা মানুষ, আচ্ছা আশ্চর্য হওয়ার কিছু নেই। ও আচ্ছা, সংজ্ঞাহীন হয়েছেন। আচ্ছা ঠিক আছে, সংজ্ঞাহীন হয়েছেন, ভালো। সেটা দেখেছি। সেনাবাহিনী কেন এনসিপি কর্মসূচিতে পাহারা দেয়? সেনাবাহিনী কোটি কোটি টাকা খরচ করছে, সব টাকা জনগণের। না না, এটা সেনাবাহিনীর টাকা। সেনাবাহিনীর এবার বাজেটে অনেক টাকাই আসবে মনে হয় অস্ত্রশস্ত্র কেনার জন্য। আমেরিকা থেকে অস্ত্র কিনবে এবং সামরিক খাতে বাংলাদেশের বরাদ্দ বেড়ে যাচ্ছে। হ্যাঁ স্যার, আমরা কি আর এই বিষয়ে এর উল্টোটা হয়েছে, গত বাজেটে সেনাবাহিনীর বা সশস্ত্র বাহিনীর প্রতি বরাদ্দ কমিয়ে দিয়েছেন আমাদের ইউনূস সরকার। জি, এবার 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 কোনো লক্ষণ কিছু দেখছেন? জি না, মানে অর্থ বছর তো শেষ হতে হবে, তারপর দেখা যাবে।